কাঁচা বয়স, খুব খারাপ। প্রপারলি গাইডেড না হলে, প্রপারলি গাইড না করতে পারলে এটা ধ্বংসের দিকে চলে যায়। এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায় তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। মাননীয় স্পিকার গত 18 মার্চে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আল্লাহর অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কারণ আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, সে একজনের সাথে গল্প করছে, বলছে যেইভাবে আমরা কাটিয়েছি, মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি, মঞ্চে আছে সচিবের রুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই। আমি একটি কথা বলতে চাই আরেকটি বিষয়ে। জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে, এখানে আমি অন্ততপক্ষে 3 জন সংসদ সদস্য। এই আওয়ামী লীগের মতো আচরণ, আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। একটা ট্রাস্টের ল্যাকিং চলে এসেছে। আমার প্রধানমন্ত্রী বারবার করে বলেছে, জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। আমার বিরোধী দলের বন্ধুরা এটা বিশ্বাস করতে রাজি না। আপনি হয়তো ভুলে গেছেন, তবে আপনার সাথে আমার একটা বেশ পুরানো সম্পর্ক আছে। আমার বাবা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করে, সেই প্রস্তাব আপনি নিয়ে গিয়েছিলেন। আজকে আপনাদের কাছে হাত পেতে ছোট ভাই হিসেবে এসেছি, আশা করি আপনারা সকলেই সাহায্য করবেন। পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে, বাড়ি যাওয়ার পথে রাস্তাতে নেমে। আমি পুলিশকে যোগাযোগ করেছিলাম, বিষয়টি এটি। আমাদের সরকার গভীর তেল সংকটকে নিয়ন্ত্রিত করেছে, ইনশাল্লাহ মানুষের এখন আর অভিযোগ নেই। আর আমাদের উত্তর এই দিকের ওরাও বারবার দাঁড়ানোর সুযোগটা কিছু সীমিত হয়েছে। কিন্তু একটি ভুল বোধ হয়ে গেছে, সেটা হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে। কাস্টম কর্মকর্তা, কুমিল্লা মানুষ তাকে পছন্দ করে, কালকে এই মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুলিশ বলেছে তাদের তেল সংকট আছে, তেল নাকি রেশন হয়েছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এই ব্যাপারটি পুলিশের তেল রেশন, আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, মাননীয় সংসদ নেতা কিছু বলতে যাচ্ছেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। পুরোটা একটা ভাউতাবাজি। বাংলাদেশে সকল সার্ভিস, বাংলাদেশে ফ্যামিলি কার্ড, স্মার্ট ফ্যামিলি কার্ড টিসিবি অলরেডি 70 লাখ বিতরণ করে ফেলেছে 2022 সাল থেকে। অথচ বিএনপি 2026 সালে আসিয়া ওই ফ্যামিলি কার্ডের আবার লোভ দেখায়, আবার দেখায় কত 50 লাখের। সরকারের লক্ষ্যমাত্রা ছিল 2022 সালে 1 কোটি ফ্যামিলি কার্ড দিয়ে দিবে। দেখেন, আমি একটা নিউজ দেখাচ্ছি, বাংলা নিউজের রিপোর্টার হচ্ছে মহিউদ্দিন মাহমুদ। অলরেডি আমাদের 2022 সাল থেকে আমরা 70 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করেছি, স্মার্ট ফ্যামিলি কার্ড টিসিবির অধীনে। তাহলে বিএনপি জানে না যে আমাদের দেশে ফ্যামিলি কার্ড আছে। পুরোটা একটা ভাউতাবাজি। 24-এ এসে আবার নতুন একজন ঘোষক পেয়ে গেলাম। কার ঘোষক? কর্নেল অলি। এখন উনি কোথাকার ঘোষক, কিসের ঘোষক? উনি নাকি উই রিভোল্ট বলছেন। উনি তো রাজনীতিতে 2-3 বার রিভোল্ট করেছেন। দরকার নেই। আমি আমার ছোটবেলা থেকে দেখছি জামাতে ইসলামের রাজনীতি মসজিদ কেন্দ্রিক। আমার ছোটবেলা একদম, যখন আমি 10 বছর বয়স ছিল, 50s-এ 60s-এ জামাতে ইসলাম রংপুর
গ্র্যান্ড মসজিদ নামে, গ্র্যান্ড হোটেলের কাছে একটা মসজিদ ছিল, এটা ছিল তাদের এলাকা। ওইখানে তারা রাজনীতি করত, ওই মসজিদে বসে বসে তারা রাজনৈতিক চর্চা করত, তাদের সংগঠন করত। তো সেই ধারাবাহিকতা আপনি বজায় রাখবেন কিনা এটা করেন। মসজিদ তো রাজনীতির জায়গা হতে পারে না। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে, বাংলাদেশি জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, তাহলে আওয়ামী লীগ চিরতরের জন্য বাংলাদেশ থেকে মুছে যাবে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মীর ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপর ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। সুতরাং আগামীতে বাংলাদেশ কেমন চলবে, অর্থনীতি কেমন হবে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা, এটা পুরোপুরি বিএনপির উপর নির্ভর করে এবং এখানে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের সবাই সারা দেশের উচিত ছিল ওই দিনই প্রকাশ্যে সকল কমিটি দিয়ে দেওয়া যে আমরা কেউ গুপ্ত না, তখন কাউকে গুপ্ত বলে সেই দায়িত্ব আপনাদের নিতে হতো না। কারণ আমরা এখনো জানি না এই যে জনশক্তি শব্দটা বলছেন, এই জনশক্তি আসলে কারা। এখন দেখা যায় ভালো কিছু করলে দায় নেবে এটা শিবিরের ক্রেডিট, খারাপ কিছু হলে বলবে আমরা তাকে চিনি না, সেটাই হয়ে আসছে। হ্যাঁ, সাদিক কায়েমের এই কথার বিষয় এটা জনগণ করবে। সে বারবার আদুবের কথা বলছে, ছাত্রদল তুলতেছে, এই কথা বলতেছে। আমি আবারও বলছি, ওই তাদের সংগ্রামের মধ্য দিয়েই আজকে সুযোগ নিয়েছেন। আজকে আপনি ছাত্রদলকে সন্ত্রাসী বলছেন। এই যে আপনি দেখতে রক্তাক্ত ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি এই যে সাইয়েদ ছেলেটাকে দ্বিখণ্ডিত করে ফেলার মতো পরিস্থিতি, এটা কে করেছে? শিবির করেনি। আজকে জয় শ্রীরাম বলে যে হামলা করেছে সেটা কি এরা করেনি? তাহলে এরা কেন নির্দোষ হইতে যাচ্ছে? উস্কানিটা তো এদের জায়গা থেকে আসছে। এবং এখন হচ্ছে যে মব কারা করে দেখেন, গতকালকে যখন একটা উত্তপ্ত পরিস্থিতি শাহবাগে তৈরি হয়েছে, স্বাভাবিক ব্যাপার, চেয়ারম্যানের মেয়েকে নিয়ে, বাপ মেয়েকে নিয়ে এই ধরনের ফটোকার্ড ছড়িয়ে পড়লে কারো মাথায় তো ঠিক থাকার কথা না। আর আপনাকে এই সুমাইয়া বান্নার মতো অসংখ্য অ্যাক্টিভিস্ট এদের আছে যারা এভাবে শেষের দিকে সন্দেহ তো ওইদিকেই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে মবস্টার জুবায়ের, মবস্টার মোসাদ্দেক এবং মবস্টার হচ্ছে যে জুমা, এগুলো ঘোষণা দিয়ে আসছে আপনারা আসুন আমরা শাহবাগে যাচ্ছি, মানে এরা প্রতিহত করতে আসতেছে শাহবাগে। তো মতটা এরাই করছে। দেখেন, আপনাদের ছাত্র শিবিরে একজন সদস্য আছে, রায়হান নামে একটা সদস্য আছে, যিনি ছাত্রলীগের আন্ডারে থেকে স্লোগান তুলতেন শিবিরের চামড়া তুলে নিন। আমি কথা বলছিলাম, আমি আপনার সময় কথা বলছি, এই যে দেখেন রায়হান নামে একটা ছেলে আছে, সে ছাত্রলীগের ভিতরে থেকে স্লোগান দিত শিবিরের চামড়া তুলে নিব আমরা, একটা শিবির ধরে ধরে কি কর, এটা তো আপনি বুঝতেছেন। আমি বললে কাট করে নিয়ে ছেড়ে দিই, আমি এখন কথা বলছি, যেন উচ্চারণ করলাম না। তো এই ছেলেটা এই যে শিবির, ছাত্রলীগের ভিতরে শিবিরের বিরুদ্ধে এই স্লোগান, মানে শিবিরকে হত্যাযোগ্য, শিবিরকে মারযোগ্য কে করে তুলেছে? শিবিরই তো করে তুলেছে। তো গতকালকে এরা যে মবের ডাক্তার দিচ্ছে, ওই জায়গার ভিতরে যে শিবির আসে নাই, তার নিশ্চয়তা আমি কিভাবে দিবেন, উনি কিভাবে? এই যে যেটাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটলো সেই রাতে শাহবাগে, দুজনকে ধরা হয়েছে, এরা সাংবাদিক পরিচয় দিছে। এদেরকে ধরে যখন শাহবাগ থানায় নেওয়া হলো, আপনি ইতিমধ্যে দেখেছেন দুইজনের ফোনে, একজনের ফোনে 6টা আইডি, আরেকজনের ফোনে 7টা আইডি ধরা হয়েছে। ছেলে এদের প্রত্যেকের আইডি করে মেয়ের আইডি পর্যন্ত সেখানে আছে। গোলাম রাব্বানি খারাপ লোক হলে একটা ভালো কাজ করছে, সাদিক কায়েমের স্ক্রিনশট ফাঁস করছে। আমরা আশা করব বাকি ওই সময়কার ছাত্রলীগের সকল নেতাদের যখন স্ক্রিনশট গুলো ফাঁস করবে, তখন একটা ডকুমেন্টারি করা যাবে যে সাদিক কায়েমের লীগকে মেইনটেইন করার প্রীতি। আমরা যারা ছাত্রদল করেছি, আমরা ক্যাম্পাসে আসতে পারি নাই। আমরা 5 আগস্ট পরবর্তী সময় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে পড়া কন্টিনিউ করার জন্য। যখনই এখানে আমি কন্টিনিউ করার সুযোগ পেলাম, আমি আরেকবার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি এবং আমি ডিপার্টমেন্টে কন্টিনিউ লেখাপড়ার সুবাদে আমি কন্টিনিউয়াস এখানে আছি এবং লেখাপড়া করছি এবং ডিপার্টমেন্টে আমি টপার। এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখবো বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রস। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। আমি একটু আপনার ছাত্র ক্যাম্পাসগুলো বা গুপ্ত রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, আজকে উনি তো সম্ভবত এনসিপি না আব্দুল কাদের, তিনি আজকে নিজেই বলতেছেন যে শিবিরের হাসান বান্না তিনি ছাত্রলীগ হিসেবেও সুযোগ সুবিধা নিতে এখন তিনি শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাহলে দেখেন কত বড় গুরুতর অভিযোগ। আবার আরেকটা ছেলে কিছুদিন আগে, রাহানুদ্দিন নামে একটা ছেলে, সে শিবিরে কিছুদিন আগে বলতো যে একটা শিবির ধরে ধরে জবাই করতো। এই জাতীয় জিনিসগুলো আপনি ধরেন রাজনীতিটা অবাধে থাকবে। কারণ আমি
মানে তাকে বেনিফিট অফ ডাউট দিতে চায় যে আপনি হাসিনার আমলে কোনো কিছু করার সুযোগ ছিল না, তো তারপর আপনার গোপনে গোপনে আপনার নিজের রাজনীতি প্রকাশ করেন, এতটুকু পর্যন্ত ওকে, তাই না? কিন্তু আপনার নিজের দলের হয়ে আরেক দলের ভিতরে ঢুকে পোস্ট পদবি নিয়ে, মানে এটা আসলে কোনো রাজনীতি কালচার হতে পারে না। তো এখনো যদি আবার এই কাজটা করেন তাহলে তো আসলে আপনার মূল রাজনৈতিক স্ট্যান্ডটাই তাই। তো সুতরাং এই জিনিসটা যদি আমরা পরিহার না করি তাহলে তো ক্যাম্পাসে সংঘাতগুলো দিন দিন বাড়বেই। এখন এখানে আরেকটা ভিন্ন আলাপ আছে, ধরুন অনেকেই কথাটা বলে যে ক্যাম্পাস রাজনীতি বা ছাত্র রাজনীতি থাকা দরকার কিনা, তাই না? এখন দেখুন আমাদের বাংলাদেশ ইতিহাসের পূর্ব থেকে ছাত্র রাজনীতির একটা বিশাল গৌরবজ্জ্বল অধ্যায় আছে, তাই না? এখন আমি যদি বলে ফেলি যে আজকে হঠাৎ করে এখানে এসি রুমে আপনার টকশো টেবিলে বলবেন আমি ছাত্র রাজনীতি চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক, তাহলে এটাও আসলে হয় না, কারণ বাংলাদেশের প্রত্যেকটি পরিবর্তনের সাথে ছাত্র রাজনীতি জড়িত। কিন্তু ঘটনা হচ্ছে কি এটা আপনি কোন স্ট্রাকচার ফর্মে করবেন বা কতটুকু আপনি একটা ওয়েল ম্যানার করবেন সেটা তো আপনার সাংগঠনিকভাবে আপনার নিজের দায়িত্ব থেকে করা উচিত, তাই না? এটার অর্থ এই না যে আমি নিজেও বেনিফিট হওয়ার জন্য আরেকজনকে শেষ করে দিব। এখন যেমন আপনি ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এখন বারবার বলতেছে যে এই গুপ্ত রাজনীতির কারণে বা এদের কারণে আমরা শেষ হয়ে গেলাম। তো এটা তো আগামীতে ওর নিজের দলকে সংগঠন শেষ করবে কিনা বা তার সাথে যারা কাজ করে রাজনীতি করে, ধরেন মানে যেহেতু 11 দলের জোট, তো তাহলে 11 দলেরই তো কোনো না কোনো ছাত্র সংগঠন আছে, এনসিপির আছে বা অন্যান্য দলের আছে, তাহলে এটা তো পরবর্তীতে তাকেও তো হ্যাম্পার করতে পারে। পয়েন্টটা তাই না, আর্গুমেন্টের জায়গাটা, তাই না? তো এই জায়গাটাও আমাদের মনে একটু বিবেচনা রাখতে হবে। আরেকটা জিনিস আমি একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের বিশেষ করে জুলাই পরবর্তী সময় এই জিনিসটা খুব দেখা যাচ্ছে। যেমন গতকাল এনসিপিতে যোগ দিলেন ইসাক সরকার, সাবেক বিএনপি নেতা। আমার কথা হচ্ছে কি যে কেউ যোগ দিতে পারে, যে কোনো দলে যোগ দিতে পারে, কিন্তু আপনি দেখেন ইসাক সরকার যখন মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, তারপরে পত্রিকায় নিউজ আসলো, যুগান্তরে নিউজ আসলো যেটার সাথে উনি জড়িত, তখন এনসি বলেন, জামাত বলেন, তারা এটা নিয়ে প্রচুর প্রপাগান্ডা করলো বা সত্য ঘটনাই ছড়াইলো, তাই না? তো সেই ইসাক সরকার এখন আবার তারা এখানে যখন বরণ করে নিলেন তখন বললেন মাঠের বিশাল বিপ্লবী নেতা, সংগ্রামী নেতা, এই জাতীয় জিনিস। তার মানে কি ধরেন একটা কথা মনে পড়ে আমার, সাকা চৌধুরী একটা কথা বলতো যে আওয়ামী লীগ হচ্ছে কি এমন একটা টানেল, যে টানেলে একদিক দিয়ে আপনি রাজাঘাট ঢুকাবেন, আরেক দিকে মুক্তিযুদ্ধ বের হবে। তার মানে এনসিপিকে এরকম টানেলে পরিণত হচ্ছে যে একদিকে সে মানে বিএনপির চাঁদাবাজ, গুন্ডা, সন্ত্রাস ঢুকাবে, আরেকদিকে সে এনসিপির বিশাল বড় ভাবমূর্তি হয়ে যাবে। একই চিত্র কিন্তু আপনার রুমিন ফারহানার ক্ষেত্রে দেখা গেছে। রুমিন ফারহানাকে নিয়ে এমন কোন বাজে মন্তব্য নাই যে এনসিপি করে না ইলেকশনের আগে, এখন আবার রুমিন ফারহানা বিপ্লবী, নারী কণ্ঠস্বরী, তেজস্বিনী, অনেক কিছু হয়ে গেল। তো এই জিনিসগুলো আমাদের একটু বিবেচনা রাখা উচিত। আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাকে, ধরেন কিছুদিন আগে আপ বাংলাদেশ মার্চ হয়ে মানে এনসিপির সাথে যুক্ত করে ফেললো। আপ বাংলাদেশ যখন এনসিপি গঠনের আগেই বা এনসিপি গঠনের সময়টাতে যখন বের হয়ে যায়, তখন তারা একটা গুরুতর অভিযোগ করেছিল যে আর্থিক অসচ্ছলতা বা দুর্নীতির অভিযোগ করলো। আমার একটা প্রশ্ন, আমি সত্য মিথ্যা আমি জানি না এখন যে তারা জয়েন করলো, তার মানে আমার একটা প্রশ্ন আমি রাখতে চাই, তার মানে কি ধরেন ওই অভিযোগটা কি মিথ্যা ছিল, অথবা তাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল তারা কিন্তু এখন এই সে অভিযোগ থেকে বেরোয় আসলো, অথবা তারা কি কম আর্থিক সচ্ছলতার দিকে কম্প্রোমাইজ করলো, অথবা এখানে কি বাগবটার অংশ ছিল কিনা। সুতরাং রাজনীতি যখন আপনার পক্ষে যাবে তখন আপনি এটাকে খুব বড় করে প্রকাশ করবেন, যখন আপনার বিরুদ্ধে যাবে তখন এটার বিরুদ্ধে আপনি একই জিনিস। কিন্তু ইসাক সরকার বলেন, রুমিন ফারহানা বলেন, আপ বাংলাদেশ বলেন, সবকিছু কিন্তু একই সিনারিও। সুতরাং এই জিনিসটাও রাজনীতিক একটা মোরাল স্ট্যান্ড আমার ঠিক করা উচিত। না হলে কি জানেন, কারণ এখন আবার একই রকম ফ্রেমিং হচ্ছে যে আপনি জুলাইয়ের পক্ষে থাকলে বা এদের পক্ষে থাকলে আপনি জুলাই যোদ্ধা, না হলে আপনি জুলাইয়ের গাদ্দার অথবা আপনি ফেসিবাদের দোষর। তো এই জাতীয় জিনিসটা কিন্তু নতুন একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে, যার কারণে ধরেন মুক্তিযুদ্ধ জিনিসটাকে কেন এত মানুষ এত নেগলেক্ট চোখে দেখতো লাস্ট মোমেন্টে, কারণ এটাকে হাসিনা তার মতো করে বয়ান তৈরি করতেছে, এবং জুলাই জিনিসটাকে এত সস্তা বানিয়ে ফেলতেছে কারা, কারণ এই জিনিসগুলো করলে তো জুলাই অটোমেটিক সস্তা হয়ে যাবে। সুতরাং আমি মনে করেন রাজনীতির ক্ষেত্রে এই জিনিসগুলা সতর্কভাবে স্ট্যান্ড নেওয়া উচিত বা স্ট্যান্ড হওয়া উচিত। আমরা জামাত কিন্তু শুরু দিন থেকে বলতেছে যে আমরা বিক্ষোভ করব, সমাবেশ করব, ইভেন তাদের অনেকগুলো জোট শক্তিরা বারবার বলেছে যে আমরা বিপ্লবের ডাক দিব, আমরা আরেকটি গণঅভ্যুত্থান চাই। এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো কাছাকাছি ল্যাঙ্গুয়েজের ওদের জোটের অনেকের মুখ থেকে এগুলো শোনা গেছে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা কি, একজন ফেসবুকে পোস্ট করলেন যে আরেকটি আবার সশস্ত্র বিপ্লবের ডাক দিব, তাই না? এখানে একটা মজার জিনিস, একজন এখানে কমেন্টস করছে সশস্ত্র বিপ্লব হলে তো অস্ত্র লাগবে, অস্ত্র কোথায় পাবো? তো কমেন্টে আবার রিপ্লাই দিছে যে অস্ত্র লাগবে না, অস্ত্র ছাড়া সশস্ত্র বিপ্লব করবে। এখন বিপ্লব, সশস্ত্র বিপ্লব, অভ্যুত্থান এই জিনিসগুলো আসলে বুঝে না বুঝে হোক মানে বিরোধী শক্তিরা এই জিনিসগুলো ফেসবুকে কিন্তু ছড়াচ্ছে, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে দেখুন আমরা যে সরকারের সাথে মানে এই বিরোধী দলের সাথে কিন্তু আমরা 91-এর দিকে একটা মিল পাই। 91 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসতে পারেনি তখন কিন্তু একটা কথা বলেছিল যে আমি একদিনে সরকারকে স্বস্তিতে থাকতে দিব না। তার পরবর্তীতে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি লম্বা হরতাল, অবরোধ, অনেক কিছু করতে হলো এবং সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য যা যা করা দরকার তা করতেছে। এখন এটা স্বাভাবিক, ধরেন বিরোধী দলের কাজে যে কথা বললেন, বিরোধীদের কাজে কিন্তু বিরোধিতা করা এবং টার্গেট থাকবে যে সরকার যেখানে অজনপ্রিয় হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো ক্যাশ করে জনসমর্থন, জনসম্পৃক্ততা তৈরি করা, তাই না? তো এক্ষেত্রে ধরুন এই সরকার আসার পর থেকে তো মাত্র 2 মাস বয়স, এই 2 মাসে তো সরকার অনেকগুলো কাজ হাতে নিয়েছে, অনেকগুলো কাজ চলমান এবং আরো অনেকগুলো কাজ আস্তে আস্তে নিবে। এবং আনফরচুনেটলি সরকার যখন ক্ষমতা নেওয়ার সাথে সাথেই মানে একটা অনাকাঙ্ক্ষিত ইসরায়েল যুদ্ধ, যেটা আসলে কারোই হাত নাই এবং এটার আসলে ব্যক্তিটা কোন জায়গায় ঠেকবে এটা আসলে কেউ কিন্তু জানে না। তো সে জায়গা থেকে আসলে এটার জন্য আমাদের বলেন জ্বালানি সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন,
কিংবা ফার্টিলাইজার, সার সংকট, মানে ওভারঅল কিন্তু সবকিছু আমাদের মানে দৈনন্দিন জীবনে একটা বিশাল প্রভাব ফেলেছে। তারপরেও যদি সরকারকে আমি স্পেশালি ধন্যবাদ দিবে, কারণে যে সরকার কিন্তু সম্ভবত 47 বা 48 বা 49 দিন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি। ইভেন তেলের দাম বাড়ানোর পরেও এখন পর্যন্ত দক্ষিণ এশিয়া সর্বনিম্ন তেল, মানে সর্বনিম্ন দাম আমাদের দেশে এখন ডিজেল পেট্রোলের দাম। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, নেপালের সরকারকে নিয়ে খুব বেশি প্রশংসা করা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। ডেফিনেটলি তারা অনেকগুলা নতুন মাত্রা যোগ করতেছে, কিন্তু সে জায়গা থেকেও কিন্তু তারা 2 দফা তেলের দাম বাড়িয়েছে এবং তাদের কিন্তু এখনো তেলের দাম মানে বাংলা টাকা হিসেব করলে 200-র উপরে, তাই না? তো সে জায়গা থেকে আমি মনে করি তো সরকার চেষ্টা করছে জনবান্ধব প্রকল্পগুলোকে হাতে নেওয়ার জন্য। আপনি দেখেন অধ্যাদেশগুলোকে, বেশিরভাগ অধ্যাদেশগুলো কিন্তু আইনে পরিণত করা হচ্ছে, যেগুলোকে পেন্ডিং রাখা হয়েছে সেগুলোকে অধিকতর গ্রহণযোগ্য আইন হিসেবে সরকারের নিজের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, আইন মন্ত্রী যিনি বিবৃতি দিয়েছেন। তারপর সরকার যে ইশতেহারগুলো ছিল, কিছু ইশতেহার ছিল যেগুলো সে ফাইল পজিটিভ আকার শুরু করছে, তো এগুলো সরকার চেষ্টা করতেছে। আর বিরোধী দল শুরু থেকে আসলে আমি যেটা বললাম যে বিরোধী দল আসলে ন্যাশন জিনিসগুলো ওরা ক্যাশ করতে পারেনি। শুরু থেকে যখন এই জ্বালানি সংকটটা আসলো, সংসদে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখা যায়নি। ইভেন হামের মতো একটা জটিল একটা ইমার্জেন্সি হেলথ ক্রাইসিস হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু সরকার এটা মানে বিরোধী দল কিন্তু এটাকে নোটিস করতে পারেন। ইভেন ওনাদের দলের অনেক লোকজন কিন্তু টকশোতে কথা বলেছেন যে আমার হামের শিশুর চেয়েও আমার ওই জুলাই সনদের দাম বেশি। তো এই ধরনের কথাবার্তাগুলো তো আসলে মানে খুব মানে পীড়াদায়ক কথাবার্তা। সেই জায়গা থেকে আমি মনে করি ধরেন বিরোধী দল তার নিজের রোলটা আসলে ফাংশনিং রোলটা প্লে করতেছে না। আমি এটা বলতেছি না যে সরকার সবকিছু ভালোভাবে করতেছে, সরকার সেটা আন্তরিকভাবে চেষ্টা করতেছে, এটা এখন পর্যন্ত আমার কাছে দেখা যাচ্ছে। এবং সরকার যদি কোনো জায়গায় ব্যাহত হয় বা সরকার যদি কোনো কারচুপি বা সরকার যদি কোনো ভিন্ন পথ অবলম্বন করে, সেক্ষেত্রে আমরা হয়তো সরকারকে জনগণের কাঠ ধরায় আনতে বাধ্য হবে। কারণ 2/3 ব্যাপারটা ধরেন উনি যে কথা বলছে, এটা আমি অলরেডি অনেক কারেকশন করলাম। 2001 সালেও তারা সরকারের 2/3 পেয়েছিল জোট সরকারে। তো 2/3 এখানে ধরেন 2/3টা কেন এতভাবে এটাকে মার্চ করা হয় বা কেন এটাকে হাইলাইট করা হয়? ধরেন হাসিনার আমলে হাসিনা 2/3 করে হাসিনা এমন জিনিসগুলো করেছে যে ধরেন সে তার মানে দলীয় এজেন্ডাটাকে সংবিধান বানিয়ে ফেলেছিল। সংবিধান মানে চেঞ্জ করে টোরে তারপর হচ্ছে কি যেটা তার জন্য ভালো, যেমন আপনি গণভোট বাদ করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, মানে এক নায়কতন্ত্র রাষ্ট্রিক তৈরি করা দরকার সেটা করে সে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে যে এখন তোমার সংবিধান মানতে হবে। এখন এই সরকার তো এই জাতীয় কিছু করেনি। বা বিএনপি যদি প্রিভিয়াসলি আপনি দেখেন, তার এর আগে যে যত বছর ক্ষমতায় ছিল সে কিন্তু ধরেন 2/3 বলে বা তার এই যে কনস্টিটিউশনাল পাওয়ার বদলে সে এমন কিছু করে নাই যেটা আসলে রাষ্ট্রকে দুর্বিষয় করে তোলে। সুতরাং এটাকে মানে এখানে মিলানোটা খুব টাফ দেখা যাচ্ছে। আর একটা কথা আপনি যে কথাটা বললেন যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা, আমি পুরো বক্তব্যটা শুনিনি, আমি জাস্ট হেডলাইনটা দেখেছি। হেডলাইনে বলেছে যে একটা শক্তি এই সরকারকে সরিয়ে আর একটা ফেসিবাদী সরকার আনতে চায় বা তৈরি করতে চায়, এই জাতীয় কথাটা টোন। এটার মিনিং আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে ধরেন আমাদের এই ইলেকশনটা যে মানে ফেব্রুয়ারি মাসে হবে বা ইউনিয়ন সরকারকে শেষ পর্যন্ত দিয়ে যেতে পারবে, এটা নিয়ে কিন্তু শেষ দিন পর্যন্ত অনেক কনফিউশন ছিল, তাই না? এখন এখানে আমাদের এই ইলেকশনের বিশেষ করে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন আমরা শুরু থেকে বলছিলাম যে জুলাই বিক্রি হয়ে গেছে বা জুলাইকে বিক্রি করার চেষ্টা করতেছে বা জুলাই হাইজেক হয়ে গেছে, এই জাতীয় নানা ধরনের বয়ান কিন্তু আমাদের মাঠে ছিল। কারণ হচ্ছে কি আমাদের এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার, আমাদের লোকাল, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল এবং অনেক ধরনের ডিপ স্টেটের খেলা এখানে চলতেছিল। এখন এই জাতীয় শেষ পর্যন্ত যে ইলেকশনটা দিয়ে যেতে পারলো ডক্টর ইউনূস এবং আমাদের সেনাবাহিনী বা রিগার্ডিং যতগুলো স্টেক হোল্ডার, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এখন তার পরবর্তী সময়ে যারা এখানে অনেক বেশি রোল প্লে করার কথা বা করার চেষ্টা করেছিল, তারা যখন মানে গেমটা ফাইনালি খেলতে পারেনি, তো তারা কিন্তু এখন পর্যন্ত সক্রিয়। আপনি দেখেন গতকালে কিন্তু সম্ভবত আমি নিউজে দেখলাম যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে, আপনারা দেখেছেন টিভিএস তারা নিউজটি করেছিল। তো এই জাতীয় সংকটগুলো কিন্তু সবসময় চলে, একটা সরকার কখনো কিন্তু স্মুথলি যেতে পারে না, তার সংকট মানে দুর্গম পথ দিয়ে যেতে হয়। কিন্তু তারপরও তার রাষ্ট্রের অস্তিত্বের জন্য যে জিনিসগুলো হুমকিদায়ক, এই হুমকিদায়ক জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং আমি মনে করি যে এই ষড়যন্ত্র চলতেছে আর বিরোধী দল কাজ বিরোধী দল করবে। এবং তার যেটা মেইন কাজ আমার হওয়া উচিত মনে করি সেটা হচ্ছে ধরেন যে কাজগুলো সংসদে ডিবেটের মাধ্যমে আদায় করে নেওয়া দরকার সেগুলো সংসদে ডিবেটে আদায় করে নেবে, যেগুলো আন্ডার টেবিলে আলোচনা করা দরকার সেগুলো আন্ডার টেবিলে আলোচনা করবে, আর যেগুলো তার মনে হয় যে মানে জনগণের মতামত নেওয়া দরকার তাহলে সে রুট লেভেলে যাবে। এটাই তার কাজ, এটাই হওয়া উচিত। এই ধরনের ডেমোক্রেসি প্র্যাকটিসটা আমরা দেখতে চাই। ধন্যবাদ।